আর নেক্সট হলো যেমন এখানে দেখেন এই এক্সরেতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে হার্টটা যে আপনার ট্রান্সভার্স ডায়ামিটার যে এনলার্জ কিভাবে আপনি এটাকে বলেন যে এনলার্জ, এটা হচ্ছে ইন্টারথোরাসিক ডায়ামিটার আগে মাপতে হয়, তারপর হচ্ছে হার্টের আপনার হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার মাপা হয়। তো সাধারণত মিড লাইনে একটা লাইন ড্র করে তারপর হচ্ছে আপনার রাইট সাইডে তার ম্যাক্সিমাম ডায়ামিটার আর লেফট সাইডে ম্যাক্সিমাম ডায়ামিটার যেটা যোগ করে তারপর আমরা দেখি যে হার্ট এনলার্জ কিনা। হার্ট এনলার্জ বলতে হলে কিছু আপনার প্যারামিটার আছে, আমি পরবর্তীতে ওগুলো বলবো। তবে ইন জেনারেল এটা দেখলেই তো বোঝা যায় যে হার্ট এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার। আর আমরা যেটা বললাম ক্লিয়ার কাট মার্জিন থাকবে আর হচ্ছে লাং ফিল্ড অলিগেমিক থাকবে। এই ধরনের একটা এক্সরে থাকলে আমরা সাধারণত তাকে বলবো। আর অ্যাঙ্গেলটা যদি একিউট অ্যাঙ্গেল হয় কার্ডিওফ্রেনিক, আর কোস্টোফেনিক অ্যাঙ্গেল যদি ক্লিয়ার থাকে তখন আমরা তাকে সাধারণত পেরিকার্ডিয়াল ইফিউশন বলবো। নেক্সট হলো পেরিকার্ডিয়াল ইফিউশনের আপনার শুধু এক্সরে দিয়েই তো শেষ হবে না, এক্সরে বলার পরে আপনার কিছু কিছু প্রশ্ন এখান থেকে থাকবে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে আর কি কি কারণে এরকম হতে পারে। তারপরে যেমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি কি কারণে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়, কার্ডিয়াক কম্পোনেন্ট কি, পেরিকার্ডিয়াল ইফিউশন আপনার কনফার্ম করা হয় কি টেস্টের মাধ্যমে, কনফার্ম করি আমরা সাধারণত ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে। তারপর মাইল্ড মডারেট সিভিয়ারিটি কিভাবে আপনার অ্যাসেসমেন্ট করে এগুলো সম্পর্কে কিছুটা আপনার পরীক্ষা জিজ্ঞাসা করবে। কমন প্রেজেন্টিং সিমটমের ভিতরে থাকে সাধারণত ডিসনিয়া মোস্ট কমন সিমটম, যদি ইফিউশন যদি বেশি থাকে। মাইল্ড ইফিউশন থাকলে তেমন কোনো কমপ্লেইন থাকে না। তারপর প্লুরাইটিক চেস্ট ডিসকমফোর্ট, কাফ, ফেটিক, হর্সনেস ভয়েস থাকতে পারে, হর্সনেস ভয়েস, হিকাপ, সিনকোপ। তারপর হচ্ছে আপনার সিমটমস আর মোস্ট লাইকলি অ্যাসোসিয়েটেড উইথ র্যাপিডলি অ্যাকুমুলেটিং ইফিউশন, যত তাড়াতাড়ি ফ্লুইড অ্যাকুমুলেট হবে এবং যদি খুব কার্ডিয়াক কম্পোনেন্ট ডেভেলপ করে ইফিউশন ডেভেলপ করে পেশেন্ট তখন হাইপোটেনশন থাকে, হার্ট রেট পালসও তেমন ভালো বোঝা যায় না, টেইকার্ডিয়া থাকে। আর সে পেশেন্ট এক্সামিনেশন যদি করেন কি পাবেন, নর্মাল ফিজিক্যাল এক্সামিনেশন ইন মোস্ট কেসেস আনলেস কার্ডিয়াক কম্পোনেন্ট প্রেজেন্ট, মানে যদি খুব কম পরিমাণে ইফিউশন থাকে তাহলে খুব বেশি কিছু ফাইন্ডিংস পাওয়া যাবে না, টেকিকার্ডিয়া থাকে, হাইপোটেনশন থাকতে পারে, মাফল হার্ট সাউন্ড কম বোঝাইতে পারে। বেশি ইফিউশন থাকলে তখন হার্ট সাউন্ড বোঝাই যাবে না। আর হচ্ছে আপনার অ্যাপেক্সটা লোকালাইজ করা যায় না অনেক সময় যদি ইফিউশন বেশি থাকে। এলিভেটেড যে বিপি থাকে, পালসাস প্যারাডক্সাস থাকে। যেমন পেরিকার্ডিয়াল ইফিউশনের যে সাইনগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি, পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে পেরিকার্ডিয়াল ইফিউশন এলে এই রোগীর আপনি কি কি ফাইন্ডিংস পাবেন এক্সামিনেশন করে। যেমন পালস লো ভলিউম হবে, সাধারণত মডারেট টু সিভিয়ার যদি হয় ইফিউশন সেই ক্ষেত্রে আমরা লো ভলিউম পালস পাবেন, টেকিকার্ডিয়া, মেবি পালসাস প্যারাডক্সাস ইন্ডিকেটেড কার্ডিয়াক টেম্পো। জুগুলার ভেনাস প্রেসার রেজ থাকবে যাকে কুশমল সাইন পজিটিভ পাওয়া যায়। ব্লাড প্রেশার হচ্ছে ফল অফ সিস্টোলিক ব্লাড প্রেশার, ন্যারো পালস প্রেশার থাকে। পেরিকার্ডিয়াম এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস ইনক্রিজ, এফএক্সবি ডিফিকাল্ট টু পালপেট, হার্ট সাউন্ড হচ্ছে মাফল অর ডিস্টিং। আর হচ্ছে আপনারা জানেন যে ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলাতে দেখা যায় ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়, তখন তাকে আপনারা বলেন ইউয়ার্ট সাইন বলেন। হেপাটোমেগালি পাওয়া যেতে পারে, অনেক সময় টেন্ডার হেপাটোমেগালি থাকে। আর পেরিকার্ডিয়াল ইফিউশনের কজ তখন জিজ্ঞাসা করবে কি কারণে পেরিকার্ডিয়াল ইফিউশন হয়েছে, কজ কি, কেন হয়, কমন কজগুলো কি কি। আমরা সাধারণত দেখি দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে ইনফেক্টিভ কজ আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের ভিতরে হচ্ছে যেমন ভাইরাল, ভাইরাল ভিতরে হচ্ছে অ্যান্টারো ভাইরাস, তারপর হচ্ছে হারপিস ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, পার্ভো ভাইরাস, এই ভাইরাসগুলো হচ্ছে কমন যেগুলো হচ্ছে ইফিউশন করে। আর ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, নিউমোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ক্লক্সেলা বার্নেটি। কিছু ফাঙ্গাসের মাধ্যমে ইনফিউশন হতে পারে, তবে কমন কজ হলো ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল কজগুলো কমন। এছাড়া নন ইনফেক্টিভ কজ আপনারা দেখবেন অনেক সময় আমরা ওয়ার্ডে পাই, যেমন হাইপোথাইরয়েড, মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে ম্যালিগনেন্সির কারণে ইউরিমিয়ার জন্য আপনার ইনফিউশন ডেভেলপ করে, অথবা সিরোসিস অফ দ্য লিভার, নেফ্রোটিক সিন্ড্রোম, এই সমস্ত পেশেন্টেরও পেরিকার্ডিয়াল ইনফিউশন থাকতে পারে। আমরা যদি কজগুলোকে সাজাই, যেমন রিউমেটিক কজ, ম্যালিগন্যান্ট কজ, মেটাবলিক কজ এবং আদার কজ। তাহলে রিউমেটিক কজের ভিতরে হচ্ছে আপনি দেখবেন যে অ্যাসিলি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কজ, যেখানে সেরোসাইটিস থাকে। পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করতে পারে। রিমাটয়েড আর্থ্রাইটিস, জগরেন সিন্ড্রোম, স্ক্লেরোডার্মা, এমসিটিডি, সার্কোয়েডোসিস, তার ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার। তারপর হচ্ছে আপনার ভাস্কুলাইটিসের ভিতরে কিছু কিছু
ভাস্কুলারিটিসও আপনার ইনফিউশন হতে পারে। মেনিগনেন্সি যেমন কমন হচ্ছে যেটা আমরা পাই, লিউকেমিয়া, লিম্ফোমা, এই সমস্ত কারণে মেডিস্টিনাল কোনো গ্রোথ যদি থাকে, পেরিকার্ডিয়াল মেসোথেলিওমা, আর হচ্ছে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, মেলানোমা, এই সমস্ত কারণে আপনার কমনলি পেরিকার্ডিয়ামে আপনার ইনফিউশন ডেভেলপ করে। মেটাবলিক হচ্ছে ইউরেমিয়া, মিক্সিডিমা। মিক্সিডিমা হচ্ছে যে এন্ডোক্রাইন কজের ভিতরে আমরা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত কজগুলি আবার ইডিওপ্যাথিকও আছে, যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কজ পেরিকার্ডিয়াল ইনফিউশনের মোটামুটি। আর আমরা যে গ্রেডিং করি বাই দ্য ইকোকার্ডিওগ্রাফি, আপনারা জানেন যে ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা যদি দেখি ডিউরিং দ্য ডায়াস্টল ইকো ফ্রি স্পেস আমরা দেখি, সাধারণত আমরা পোস্টেরিয়রলি মেজার করে থাকি। এই মেজারমেন্টে যদি লেস দেন 10 মিলিমিটার যদি হয়, তখন মিলিমিটার যদি হয় আমরা বলি যে স্মল পেরিকার্ডিয়াল ইনফিউশন বা মাইল্ড পেরিকার্ডিয়াল ইনফিউশন। মডারেট বলি আমরা যখন 10 to 20 মিলিমিটার যদি হয়, আর হিউজ বা লার্জ পেরিকার্ডিয়াল ইনফিউশন বলি যদি মোর দেন 20 মিলিমিটার ইকো ফ্রি স্পেস যদি আমরা পাই, তখন আমরা তাকে বলি মানে লার্জ পেরিকার্ডিয়াল ইনফিউশন। নেক্সট হচ্ছে আপনার যে কমন এক্সেস যেগুলো থাকে, যে মাইট্রাল স্টেনোসিস অথবা মাইট্রাল ভালভুলার ডিজিজ, মাইট্রাল রিগার্জিটেশন আর মাইট্রাল স্টেনোসিস, এইভাবে থাকে। মাল্টিভালভুলার ডিজিজ, এই ধরনের এক্সরে কিন্তু আপনার পরীক্ষা থাকে। তা আমাদের টিপিক্যাল মাইট্রাল স্টেনোসিস এক্সরেটা একটু জানা থাকলে বাকিগুলো আপনার সহজ। যেমন মাইট্রাল স্টেনোসিস আপনারা জানেন যে টিপিক্যাল মাইট্রাল স্টেনোসিস মানে কি, মাইট্রাল ভালভটা ন্যারো হয়ে যায়, যার জন্য লেফট এট্রিয়ামটা এনলার্জ করতে থাকে। এখন লেফট এট্রিয়াম যদি এনলার্জ করতে থাকে, বড় হয়, তাহলে লেফট এট্রিয়াম সেন্ট্রাল ডেন্সিটিটা কি হবে, ইনক্রিজ করবে। আবার একটা বর্ডার নতুন করে তৈরি হবে, যেমন রাইট বর্ডার ফর্ম বাই দ্য রাইট এট্রিয়াম এন্ড দ্য রাইট ভেন্ট্রিকল। দেখা যায় যে লেফট এট্রিয়ামটা বড় হওয়ার কারণে মনে হচ্ছে যে রাইট সাইডে একটা ডাবল বর্ডার মনে হয়, আরেকটা বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। তারপর লেফট এট্রিয়াম বড় হওয়ার জন্য এখানে আপনার দেখা যায় লেফট এট্রিয়াম এনলার্জমেন্টের জন্য স্ট্যাটেনিং হয়ে যায়। লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট পালমোনারি আর্টারি ডাইলেটেড হওয়ার কারণে লেফট হার্ট বর্ডারটা আপনার স্ট্রেট হয়ে যাচ্ছে। নেক্সট হলো যে ব্রঙ্কাস যে থাকে, আমরা জানি কেরিনা থাকে, কেরিনা হচ্ছে একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। দেখেন লেফট এট্রিয়ামের কম্প্রেশনের কারণে আপনার হচ্ছে কি লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা উপরের দিকে উঠে যায়, যার জন্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা হরিজন্টাল পজিশন আমরা বলি। তারপর আবার বলি অ্যাঙ্গেল অফ দ্য কেরিনা ওয়াইড হয়ে যায়, যতটুকু আগে থাকতো ন্যারো, এটা ওয়াইড হয়ে যেতে পারে। এই সমস্ত ফিচার গুলো খুব ইম্পর্টেন্ট। আর আপনারা জানেন যে লেফট এট্রিয়ামে লেফট ভেন্ট্রিকল, এমএস এর ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল কিন্তু তেমন বড় হয় না, লেফট ভেন্ট্রিকলটা ছোট থাকে, স্মল থাকে। বড় হয় হচ্ছে পালমারি হাইপারটেনশনের সাথে আপনার রিলেটেড, তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকলটা এনলার্জ করে। রাইট ভেন্ট্রিকল এনলার্জ করলে দেখা যাবে অ্যাপেক্সটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, ডায়াফ্রাম থেকে উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ এনলার্জমেন্ট থাকতে পারে। কিন্তু ইউজুয়ালি মাইট্রাল স্টেনোসিস যে ফিউর কেসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কার্ডিওমেগালি থাকে না, আপনারা পালপেট করলেও দেখেন যে সে অ্যাপেক্সটা থাকে মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। তাহলে দেখা যাচ্ছে যে পিওর মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে কার্ডিওমেগালি সাধারণত থাকে না। লেফট এট্রিয়াম এনলার্জমেন্টেরই যত ফিচার আছে সব এখানে বোঝা যায় লেফট এট্রিয়াম। আর হচ্ছে কি আপার লোব ডাইভারশন থেকে আপার লোব ভেসেল গুলো আপনার প্রমিনেন্ট থাকে। এখানে মোটামুটি হচ্ছে দিস ইজ এ টিপিক্যাল রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ মাইট্রাল স্টেনোসিস। মানে লেফট হার্ট বর্ডার, স্ট্র্যাটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার খুব মানে একেবারে মানে ইম্পর্টেন্ট একটা সাইন, এবং এটা বলতেই হয় এই স্ট্র্যাটেনিং কেন, কিভাবে হয়, বর্ডার কি দিয়ে পাওয়া, অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যেখানে কি আছে। যেমন একেবারে উপরেরটা আপনারা জানেন যে এটা হচ্ছে অ্যাওর্টিক নাকেল, তারপরে হচ্ছে হলো কি এরপরে আসবে হচ্ছে পালমারি আর্টারি কম্পোনেন্ট থাকে, তারপর লেফট এট্রিয়াল পার্ট থাকে, লেফট এট্রিয়াল পার্ট, পালমারি আর্টারি, লেফট এট্রিয়াম। নেক্সট হলো দিস ওয়ান ইজ দ্য লেফট ভেন্ট্রিকুলার বর্ডার। তাহলে এই বর্ডার গুলো দিয়ে হচ্ছে কি আপনার স্ট্যাটেনিং মানে এই অফ দ্য লেফট হার্ট বর্ডার, এবং লেফট হার্ট বর্ডারে তখন কম্পোনেন্ট গুলো জিজ্ঞাসা করে। তাহলে এক্সরেতে আমরা স্ট্যাটেনিং এ পাচ্ছি, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার পাচ্ছি, অনেক সময় রাইট এট্রিয়াল রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হয়, রাইট এট্রিয়াল রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন ফিচার আপনি পাবেন। আর এই সমস্ত কারণে আপনার হচ্ছে কেরিনার অ্যাঙ্গেলটা ওয়াইড হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে আরো অনেকগুলো ফাইন্ডিংস থাকে, আপনার সব ফাইন্ডিংস সব একসাথে পাবেন না, তবে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে যে আপনার কি কি আরো পেতে পারেন। তো সেই ফাইন্ডিংস গুলির ভিতরে যেমন আপার লোব ব্রেইন ডাইলেটেড থেকে আমরা জানি যেটাকে আপার লোব ডাইভারশন আমরা বলি।
hardly visible. That's normally the ratio between the upper lobe and the lower bone vein হচ্ছে লোবের ভেইন হচ্ছে 1:1 থাকে, মানে উপরে যদি একটা পান নিচে তিনটা পাবেন, নিচের দিকেই একটু প্রমিনেন্ট থাকে। আর যদি মাইটাল স্টেনোসিস সেক্ষেত্রে 1:1 হয়ে যায়। তারপরে হচ্ছে স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট অ্যান্ড দ্য ফুলনেস অফ দ্য পালমারি কোনাস and the filling of the pulmonary bay due to the enlargement of the left atrium. তারপর হচ্ছে কার্লিস বি লাইন। আপনারা জানেন যে হরিজন্টাল সেপ্টাল লাইন থাকে in the costophrenic angle indicating the pulmonary hypertension. It is due to the fluid in the interlobular space and the dilated lymphatics. তারপর হচ্ছে ডাবল শ্যাডো in the right border of the heart due to the enlargement of the left atrium. Next, widening of the carina. Left bronchus appears horizontal due to the enlarged left atrium. Pulmonary edema থাকতে পারে। তার হচ্ছে mortering reticulonodular shadow due to the pulmonary hemosiderosis. আর হচ্ছে calcified shadow of the mitral valve. কখনো কখনো দেখবেন যে একেবারে এক্সরেতে পরিষ্কার বোঝা যায় যে mitral valve যে ক্যালসিফিকেশন থাকে, পরিষ্কার ক্যালসিফিকেশন বোঝা যায়। তো এখানে আমরা দেখছি যে ডাবল বর্ডারটা অনেক সুন্দর বোঝা যাচ্ছে। এখানে একটা বর্ডার আছে বা ভিতরের দিকে দেখেন একেবারে কনসেন্ট্রেটেড, মানে এটা হলো লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য এরকম বোঝা যায়, ডাবল ডেন্সিটি। তো আপনারা এখানে আপনি দেখেন এই যে লেফট এট্রিয়াম এনলার্জমেন্টের জন্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে উপরের দিকে ধাক্কা দিয়ে উঠে ফেলছে এবং কেরিনার অ্যাঙ্গেল মোর দ্যান 75 ডিগ্রি বেশি হয়ে গেছে, অ্যাঙ্গেলটা বড় হয়ে গেছে। এবং এদিকে এনলার্জমেন্টের জন্য, উপরের দিকে এনলার্জমেন্টের জন্য হচ্ছে ব্রঙ্কাসের উপর প্রেসার, এদিকের জন্য রাইট হার্ট বর্ডার, আর এদিকে এনলার্জমেন্টের জন্য স্টার্টিং অফ দ্য লেফট হার্ট বর্ডার। তারপর হচ্ছে আপনার দেখেন যেমন এখানে অনেক সময় পরিষ্কার বুঝেও যায়, এয়ার বঙ্কিওগ্রামের জন্য দেখা যাচ্ছে যে আপনার লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের যে হরিজন্টাল পজিশন একেবারে হরিজন্টাল হয়ে গেছে, অনেক সময় ক্লিয়ারলি বোঝা যায়। বর্ডারটা দেখেন অ্যাওর্টা, তারপর পালমারি আর্টারি, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, লেফট ভেন্ট্রিকল, ইজ দ্য রাইট এট্রিয়াম, ভিতরের দিকে হচ্ছে আপনার লেফট এট্রিয়াম। এখানে দেখেন আপার লোব ডাইভারশন গুলি একেবারে প্রমিনেন্ট, খুব সুন্দর বোঝা যায় যে 1:1 রেশিও। কিন্তু আগে ছিল উপরেরটা একটু কালো থাকে, নিচেরটা একটু সাদা সাদা থাকে, কিন্তু এখানে দেখেন দুই দিকে একই রকম। সবগুলো হচ্ছে পিওর এমএস মাইটাল স্টেনোসিস। হ্যাঁ, নেক্সট হলো এই এক্সরে গুলোতে দেখেন দেখা যায় যে হার্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে দেখেন হার্ট এনলার্জ। এই ক্ষেত্রে আপনার ইয়েটা ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য কেরিনা, তারপর লেফট এট্রিয়াম দেখেন বড়, পালমারি আর্টারি এদিকে প্রমিনেন্ট, সাথে হলো একটু লেফট ভেন্ট্রিকুলার ওর এনলার্জমেন্ট আছে, এটা রাইট ভেন্ট্রিকেল প্রমিনেন্ট। এখন যদি এরকম এনলার্জমেন্ট থাকে তখন কিন্তু অ্যাসোসিয়েটেড মাইটাল রিগার্জিটেশনও থাকতে পারে। সাধারণত আমরা জানি মাইটাল রিগার্জিটেশন থাকলেই হচ্ছে লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট। যদি কার্ডিওমেগালি থাকে অবভিয়াস, সেই ক্ষেত্রে দুইটা পসিবিলিটিস, একটা হচ্ছে যে মাইটাল স্টেনোসিস উইথ সিভিয়ার পালমারি হাইপারটেনশন, যার জন্য হচ্ছে রাইট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট। রাইট ভেন্ট্রিকেল এনলার্জমেন্টের এফেক্টসটা আপওয়ার্ড থাকে এবং এখানে একটা অ্যাঙ্গেল বোঝা যাবে। আর যদি লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট হয় তখন দেখবেন ডায়াফ্রামের সাথে এখানে ক্লিয়ার কাট কোনো এয়ার স্পেস থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট যদি থাকে সেখানে মাইটাল রিগার্জিটেশন অ্যাসোসিয়েটেড থাকার সম্ভাবনা বেশি। তাহলে হচ্ছে এক্সেস PU showing heart enlarged in transverse diameter, more likely MS with MR or MR, যেরকম এনলার্জমেন্ট আমরা পেলাম। ইন পিওর MS হার্ট ইজিলি নট এনলার্জ, কখনো কোনো এনলার্জ দিতে পারে যদি RB এনলার্জমেন্ট হয় যেহেতু পালমারি হাইপারটেনশন, সেটা RB টাইপ এফেক্ট। Straightening of the left heart border with the fullness and the outward bulging of the pulmonary conus. তারপর হচ্ছে ডাবল রাইট হার্ট বর্ডার, জানেন আপনার লোব ডাইভারশন, কার্লিস বি লাইন, এগুলো আপনি জানেন, এগুলো পাওয়া যাচ্ছে। এখন হচ্ছে নেক্সট আপনার অনেকগুলো MS যদি এরকম এক্সরে থাকে মাইটাল ভালভাল ডিজিজ, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার সম্মুখীন হতে পারেন, যেমন কি কারণে মাইটাল স্টেনোসিস হয়, ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবেন এই ধরনের একটা পেশেন্টের, হ্যাঁ আপনি কনফার্ম করবেন কিভাবে, গ্রেডিং করবেন কিভাবে, মাইটাল স্টেনোসিসের কি চিকিৎসা দিবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। সুতরাং মাইটাল ভালভুলার ডিজিজ মানে হচ্ছে খুব ভালোভাবে পরীক্ষার সঙ্গে জানতে হবে। মাইটাল স্টেনোসিস আর একটা AHD, এই দুটো ভালো মতো না জেনে পরীক্ষা হলে যাওয়াটা বোকামি।
যেমন এমএস এর কজ আমরা জানি যে রিউমেটিক হলো 1 নম্বর কজ, ডিজেনারেটিভ কনজেনিটাল হতে পারে, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, এই সমস্ত কজ হলো কমন। মানে 4টা কজ যদি আমরা বলি, রিউমেটিক, ডিজেনারেটিভ, কনজেনিটাল আর অ্যাসিডি। নেক্সট হলো যে আমাদের এগুলো কিভাবে আমরা চিনবেন যে কোনটা কি ধরনের রিউমেটিক, ডিজেনারেটিভ। আসলে এক্সরে দিয়ে তো আমরা এটি বুঝতে পারবো না, আলটিমেটলি আমাদেরকে যে কনফার্ম ডায়াগনোসিস যার মাধ্যমে করি ইকোকার্ডিওগ্রাফি হেল্প নিতে হবে। তখন ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা শুধুমাত্র অনেক সময় কজ গুলো ডিটেক্ট করতে পারি। যেমন রিউমেটিক যদি থাকে, কমিশুরাল ফিউশন থাকে, কমিশুরা বরাবরই আমরা ফিউশন থাকে, লিফলেট থিকেনিং থাকে, তারপর কর্ডাল শর্টেনিং থাকে, ফিউশন থাকে, সুপারইম্পোজ আপনার ক্যালসিফিকেশন থাকে রিউমেটিক প্রসেসে। অল্টারনেটিভ হলো এনুলার ক্যালসিফিকেশন থাকে, রেয়ারলি লিফলেট থিকেনিং আর ক্যালসিফিকেশন আর বেজে থাকে, আর ওখানে টিপে থাকে ক্যালসিফিকেশন, এখান থেকে বেজে থাকে ক্যালসিফিকেশন। নেক্সট হলো কনজেনিটাল, হচ্ছে আপনার যে সাবভালভুলার অ্যাপারাটাসে অ্যাবনরমালিটিস থাকে। কনজেনিটাল সাবভালভুলার অ্যাপারাটাসে যদি অ্যাবনরমালিটিস থাকে তখনই আমরা কনজেনিটাল সাসপেক্ট করি। আর হচ্ছে সিস্টেমিক লুপাস কার্সিনোয়েড ড্রাগ ইনডিউস হলে লিফলেট থিকেনিং এন্ড দ্য রেস্ট্রিকশন আর কমন। থিকেনিং হবে, রেস্ট্রিকশন হবে লিফলেট। তারপর হচ্ছে কমিশুর আর রেয়ারলি ফিউজ, মানে কমিশুরে খুব একটা ইনভলভমেন্ট হয় না, কিন্তু কমিশুরে আমরা জানি কমনলি ইনভলভ হয় রিউমেটিক প্রসেসের ক্ষেত্রে, কমিশুর ইনভলভমেন্ট হলো বেশি। সিভিয়ারিটি আপনারা জানেন যে আমরা যে ওয়ার্কিং সিভিয়ারিটি গুলো হিসাব করি বা পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করে, সেখানে আমরা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলোকে আমরা ধরি যে মাইল্ড আমরা তখনই বলি যে মোর দেন 1.5 থেকে 2 পর্যন্ত যদি হয় 2, এটাকে আমরা মাইল্ড ধরি। মডারেট হচ্ছে 1 থেকে 1.5, সিভিয়ার হচ্ছে লেস দেন 1। আর এখানে গ্রেডিয়েন্ট হলো, মিন গ্রেডিয়েন্ট হচ্ছে লেস দেন 5, 5 to 10, মোর দেন 10 হলো সিভিয়ার। পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার যদি লেস দেন 30, মাইল্ড, 30 থেকে 50 মডারেট, মোর দেন 50 সিভিয়ার যদি অ্যাসিডেট, পিএসপি যদি এই ধরনের ফিচার আপনি পান। আর নর্মাল মাইট্রাল এরিয়া 4 to 6 সেন্টিমিটার স্কোয়ার। আর মাইট্রাল স্টেনোসিসের সেকেন্ডারি ফিচার অফ এমএস, অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে যে এমএস এর সমস্যা কি, সেকেন্ডারি ইফেক্ট কি হতে পারে। সেকেন্ডারি ইফেক্ট যেগুলো হয়, যেমন মেনলি ডিউ টু এলিভেশন অফ দ্য এলএ প্রেশার, কারণ মাইট্রাল ভালভ স্টেনোসিস এলএ প্রেশার বেড়ে যাবে, এলএ এন্ড এলএ অ্যাপেন্ডেজ ডাইলেটেশন হবে, ইনক্রিজ চান্স অফ থ্রম্বাস ফরমেশন ডিউ টু দ্য ব্লাড স্টেসিস, dilated RA, RV, and paradoxical septal motion may be seen due to the pulmonary hypertension. এবং পালমোনারি যদি আপনার ভালভুলার স্টেনোসিস পান মাইট্রাল, সেক্ষেত্রে আমরা উইলকিন স্কোরের মাধ্যমে স্কোরিং করি, মোবিলিটি, থিকনেস, ক্যালসিফিকেশন, সাবভালভুলার চেঞ্জ দিয়ে। এই স্কোরিং করার পর, স্কোরিং থেকে এটা হলো খুব ইম্পর্টেন্ট, আমাদের এটা কি আমরা সার্জারিতে নিব না ইন্টারভেনশনে নিব, কি করবো, এটা অ্যাসেসমেন্ট করার জন্য খুবই দরকার হলো উইলকিন স্কোর। আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ফর দ্য চয়েস অফ ইন্টারভেনশন, আমি কি করব। তারপর প্যারামিটার অ্যাসেস আর হচ্ছে বাল মোবিলিটি, থিকেনিং, ক্যালসিফিকেশন, সাবভালভুলার প্যাথোলজি। ইচ প্যারামিটার গিভ স্কোর 1 to 4, প্রত্যেকটার হচ্ছে মোবিলিটি একটাতে 4, থিকনেস সবগুলো 1 থেকে 4 করে। তাহলে হচ্ছে দেখেছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 4, 4, 16 পর্যন্ত না। টোটাল score is the sum of the 4 individual scoring. Score less than or equal to the 8 যদি হয় excellent candidate for PTMC। আর স্কোর যদি মোর দেন 12 যদি হয়, ইউজুয়ালি হচ্ছে আপনার likely to have satisfactory result, less likely মানে মাইট্রাল যদি আমরা করি, কি বলে মাইট্রাল স্টেনোসিস ক্ষেত্রে যদি পিটিএমসি করেন, সেক্ষেত্রে আমরা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবেন না যদি মোর দেন 12 ওয়াইজ করি। এটা ভালো মতো জানতে হবে, পরীক্ষা ইলকিন স্কোর নিয়ে ধরে যে মোবিলিটি 1, 2, 3, 4 কিভাবে অ্যাসেস করে, থিকেনিং কিভাবে, প্যারামিটার সব দেওয়া আছে, ক্যালসিফিকেশন, সাবভালভুলার চেঞ্জ। যেমন আপনাদের এই আমরা যদি থিকেনিং চিন্তা করি, যেমন লিফলেট নিয়ার নর্মাল ইন থিকনেস, তাহলে লিফলেটের থিকনেস মাপতে হবে। থিকনেস আমরা কিভাবে মাপি, লেফট রাইট এন্ড লং অ্যাক্সিস ভিউতে ভালভের থিকনেস আমরা মাপি। ভালভের থিকনেসটা সাধারণত লিফলেটের আপনার টিপের কাছাকাছি মাপায়। তো দেখেন লিফলেট যদি এরকম 4 to 5 মিলিমিটার যদি থিকেন হয়, তাহলে গ্রেড 1,
5 to 8 যদি হয় গ্রেড 2, তারপর হচ্ছে যদি পুরো লিফলেটটা যদি থেকে নয়, একটা মার্জিনে 5 to 8, এখন পুরাটাই 5 to 8, পুরাটা 5 to 8 হলো 3। আর হচ্ছে যদি মোর দ্যান 8 যদি হয়, 8 থেকে যদি আপনার 10 মিলিমিটার যদি থিকনেস হয়, টিপের কনসিডার থিকনেস অফ অল লিফলেট টিস্যু এরকম বেশি হয়, সেটা হলো 4 হবে। এভাবে প্রত্যেকটা আপনার এইভাবে পয়েন্ট আছে, আপনার এগুলো ভালো মতো দেখে নেবেন, পরীক্ষা কিন্তু এগুলো জিজ্ঞাসা হয় ইনভেরিয়েবলি। নেক্সট হলো আপনার এইচডি। এইচডির এক্সরে একটা কমন এক্সরে পরীক্ষার জন্য এগুলো থাকে, এবং এইচডি প্রায় জায়গায় আপনার শর্ট কেস এইচডি, এক্সরেতে এইচডি, ইকোকার্ডিওগ্রাফি এইচডি, মানে এইচডি আর এইচডি মানে পরীক্ষা মানে হলো এইচডি। সুতরাং এইচডি আর মাইট্রাল ভালভুলার ডিজিজ এগুলো না পারলে পরীক্ষা ক্রস করা খুব ডিফিকাল্ট। তাহলে যদি আমরা একটা এইচডি রোগী দেখি, এক্সরেতে আমরা কিভাবে বলি যে এক্সরে চেস্ট ভিউ শোয়িং দ্য হার্ট এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার, fullness of the pulmonary conus with the outward convexity, pulmonary conusটা ফুলে একেবারে আউটওয়ার্ড কনভেক্সিটি হয়ে যায়, মানে এইচডি ক্ষেত্রে পালমোনারি ডাইলেটেশন এগুলো বেশি থাকে, পালমোনারি হাইপারটেনশন। ডাইলেটেড রাইট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি এমন ভাবে ডাইলেটেড হয় যেন চা খাওয়ার কেতনির মতো দেখা যায়, আমি দেখাবো। নেক্সট হলো প্লেথরিক লাং ফিল্ড। আমরা যেমন বলছি যে পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে কার্ডিয়াক টেম্পারেচার, সেই ক্ষেত্রে লাং ফিল্ড আমরা অলিগেমিক পাবো, মানে ভাস্কুলার গুলি প্রমিনেন্ট থাকে না। মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে আমরা বলছি যে উপরে কি হয়, আপোলো ডাইভার্সন থাকে, মানে উপরের ভেসেলগুলি প্রমিনেন্ট থাকে। আর আমরা এখানে কি বলতে চাচ্ছি যে প্লেথরিক মানে পুরো লাং এর সব জায়গায় ব্লাড ভেসেলগুলো প্রমিনেন্ট থাকে, এক্সেপ্ট যদি আপনার এইচডি রোগী পালমোনারি হাইপারটেনশন অনেক ডেভেলপ করে পেরিফেরাল প্রোনিং হয়ে যায়, তাহলে পেরিফেরাল 1/3 দেখা যাবে যে কোনো ব্লাড ভেসেল নাই, মিডিয়াল 2/3 ব্লাড ভেসেল আছে। এইবার যদি রোগী অ্যাসেনমেগার সিন্ড্রোমে দিয়ে, তাহলে দেখবেন যে আবার কি হচ্ছে, অলিমিক ক্লাইন ফিল্ড হয়ে গেছে। তাহলে একটা বুকের এইচডি রোগীরই সব সময় যে প্লেথরিক পাবেন ব্যাপারটা এরকম না। প্লেথরিক লাং ফিল্ড ইজ ডিপেন্ড আপন দ্য স্টেজ অফ এইচডি। যেমন একেবারে আর্লি স্টেজ হিমোডাইনামিক তেমন চেঞ্জ নেই, লাং ফিল্ড নর্মাল, কিচ্ছুই পাবেন না। তারপর যখন দেখবেন মোটামুটি হিমোডাইনামিক ডিরেজমেন্ট শুরু হয়ে গেছে, প্লেথরিক লাং ফিল্ড, পালমোনারি হাইপারটেনশন শুরু হয়ে গেছে, পেরিফেরাল প্রোনিং মানে পেরিফেরাল 1/3 কোনো ব্লাড ভেসেল নেই। তারপর সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন উইথ অ্যাসেনমেগার সিনড্রোম ডেভেলপ করে, তখন আমাদের পুরো লাংই অলিগেমিক লাং ফিল্ড। তাহলে দেখা যাচ্ছে যে ফাইন্ডিংস গুলি সব ফাইন্ডিংস কিন্তু রিলেটিভ ফাইন্ডিংস, এগুলো হচ্ছে আসলে রোগীর স্টেজের উপর ডিপেন্ড করবে আপনার কি অবস্থা, তাই না? নেক্সট হচ্ছে আমরা ইনকনস্পিসিয়াস অ্যাওর্টা, মানে অ্যাওর্টাটা সাধারণত এইচডি রোগীর ক্ষেত্রে সব সার্কুলেশন হয়, আপনি দেখেন যে ব্লাড আসতেছে কোথা থেকে, ব্লাড হচ্ছে পালমোনারি ভেইন দিয়ে আসতেছে, হচ্ছে আপনার 4টা পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে লেফট এট্রিয়াম, ব্লাড গোজ টু দ্য রাইট এট্রিয়ামে ম্যাক্সিমাম ব্লাড চলে যায় এইচডি দিয়ে, তারপরে কোথায় যাচ্ছে, তারপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল পালমোনারি আর্টারি পালমোনারি ভেইন লেফট এট্রিয়াম থেকে হচ্ছে আপনার রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল। তাহলে দেখা যাচ্ছে যে একটা ভেন্ট্রিকেল অফ থাকতেছে, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল অফ। তাহলে দেখা যায় লেফট ভেন্ট্রিকেলে তেমন কোনো ফ্লোই হচ্ছে না, লেফট ভেন্ট্রিকেলটা আমাদের অফ থাকে। তাহলে যে লেফট ভেন্ট্রিকেল যদি অফ থাকে, তাহলে লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড কোথায় যাবে, অ্যাওর্টা যাবে। তাহলে অ্যাওর্টাতে তো ব্লাড কম যাবে, তাহলে অ্যাওর্টা কি হবে, ইনকনস্পিসিয়াস মানে ছোট স্মল, অ্যাওর্টা বুঝেই যাবে না, তাহলে অ্যাওর্টিক সার্কুলেশনটা কমে যায়। যার জন্য হচ্ছে কি আপনি দেখবেন সিস্টেমিক হাইপারটেনশন, এই এমএসসি রোগী কি হয় 90, 60, 80, 60 ব্লাড প্রেশার। এমএসসি রোগী ক্যাকিকটিক হয়ে যায়, আস্তে আস্তে কি হয়, তার ওজন কমতে থাকে, শুকনা হয়ে যায়। কারণ কি, কারণ অ্যাওর্টা দিয়ে সার্কুলেশন তো ঠিক মতো হয় না, পুরো বডিতে ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না, ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, সব করতেছে লাংসের ভিতর দিয়ে। এই জন্য হচ্ছে কি আপনার ইনকনস্পিসিয়াস অ্যাওর্টা হচ্ছে, তাই তো? মানে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এইচডির ক্ষেত্রে। নেক্সট আসছে হচ্ছে যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেমন অস্টিয়াম সেকেন্ডারিয়াম টাইপ যদি হয়, দেখেন এই এক্সরেতে আমরা যেটা পাচ্ছি, ওরা যেটা বলতেছে হ্যান্ডেল অফ জগ ফর্ম বাই দ্য ডাইলেটেড রাইট পালমোনারি আর্টারি, আর হচ্ছে বডি অফ দ্য জগ ইজ ফর্ম বাই দ্য ডাইলেটেড RA and RB. RA আর RB দিয়ে হলো বডি অফ দ্য জগ, আর হ্যান্ডেল অফ দ্য জগ ইজ ফর্ম বাই দ্য
ডাইলেটেড হার্ট পালমারি আর্টারি। ওরা যেটা বলতে চাচ্ছে যে এইচডি রোগীর ক্ষেত্রে টিপিক্যালি জগ হ্যান্ডেল অ্যাপিয়ারেন্স হবে। দিস ইজ জগ আর দিস ওয়ান ইজ দ্য হ্যান্ডেল, মানে গ্রসলি ডাইলেটেড পালমারি আর্টারি, দিস ওয়ান ইজ গ্রসলি ডাইলেটেড পালমারি আর্টারি। তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, তারপর ডাইলেটেড রাইট ডিসেন্ডিং পালমারি আর্টারি, তার হচ্ছে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। তার এর জন্য হচ্ছে কি টিপিক্যাল জগ হ্যান্ডেল অ্যাপিয়ারেন্স হয় এইচডি ক্ষেত্রে। এইচডি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, রাইট পালমারি আর্টারি হচ্ছে প্রমিনেন্ট, আর ইনকনস্পিসিয়াস অ্যাওর্টা, তারপর হচ্ছে পালমারি আর্টারি ডাইলেটেড, নেক্সট রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ অ্যাপেক্স, কার্ডিওমেগালি হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার টাইপ, প্রমিনেন্ট অ্যান্ড ডাইলেটেড হচ্ছে রাইট পালমারি আর্টারি। এখন হচ্ছে এইচডি রোগীর যেমন কিছু কিছু প্রশ্ন ওই আপনার এক্সরের সাথে সাথে প্রশ্ন করে, এইচডি কত ধরনের এইচডি, টাইপ কেমন, প্রিকার্ডিয়ামে কি ধরনের ফাইন্ডিংস পাবেন, ইকোকার্ডিওগ্রাফি করলে কি পাবেন, এইচডি চিকিৎসা কি করবেন, কখন চিকিৎসা করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থাকে। যেমন পেরিকার্ডিয়াল ফাইন্ডিংস আমরা কি পাই, ফার্স্ট হার্ট সাউন্ড আমাদের নর্মাল থাকে, তারপর সেকেন্ড হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড নর্মাল, সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে ওয়াইড অ্যান্ড ফিক্সড স্প্লিটিং, ইজেকশন সিস্টোলিক মারমার in the left, second and third intercostal space আমরা পাই, মিড ডায়াস্টলিক মারমার পাই ট্রাইকাসপিড এরিয়াতে, এভিডেন্স অফ পালমারি হাইপারটেনশন। যেমন এভিডেন্স অফ পালমারি হাইপারটেনশন আমরা অনেক কিছু পাই না, পেরিকার্ডিয়ামে আমরা কি পাবো, যেমন পালমারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড আমরা সাধারণত প্রমিনেন্ট পাই, আর হচ্ছে অনেক সময় পালমারি রিগার্জিটেশনের মারমার পাওয়া যায়, ট্রাইকাসপিড রিগার্জিটেশনের মারমার পাওয়া যায় পালমারি হাইপারটেনশন যদি থাকে। এছাড়া পালপেশনও আমরা কিছু জিনিস আমরা পাই, এপিগেস্টিক আমরা পালসেশন পাই, তারপর হচ্ছে লেফট প্যারাস্টেনাল হিম আমরা পাই, পালপেবল P2 পাই। তাহলে এই ধরনের ফাইন্ডিংস গুলি আমরা যদি পাই, আমরা তখন তারপর হচ্ছে আপনার যে কমন হলো এইচডি আর বিএইচডির এক্সরে বা পিডিএ। সাধারণত আমরা বিএইচডির ক্ষেত্রে হলো বাইভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাই, আর হচ্ছে আপনার লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকতে পারে। পিডিএ এর ক্ষেত্রে আপনারা জানেন পিডিএ সার্কুলেশনটাও খেয়াল করেন, যে যখন পিডিএ থাকে দেখা যায় যে অ্যাওর্টা থেকে ব্লাড যাচ্ছে পালমারি আর্টারি, পালমারি আর্টারি থেকে যাচ্ছে লাংস, পালমারি ভেইন, তারপর হচ্ছে লেফট এট্রিয়াম, আর পালমারি লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, তারপরে অ্যাওর্টা। এখানে কিন্তু রাইট সাইড যেটা হচ্ছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেল, এই দুইটা কম্পোনেন্ট দেখবেন যে এই দুইটা কম্পোনেন্টে আপনার তেমন কোনো ফ্লো যায় না, যার জন্য হচ্ছে কি আপনার এনলার্জমেন্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকেল পাবেন, লেফট এট্রিয়াম পাবেন, অ্যাওর্টা পাবেন, পালমারি আর্টারি, এই জিনিসগুলো এনলার্জমেন্ট বেশি হবে পিডি এর ক্ষেত্রে। নেক্সট হলো কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা। কোয়াক্টেশনে আমরা যদি এক্সরে দেখি, আমরা সবসময় খুঁজতে থাকি যে রিব নসিং পাওয়া যায় কিনা। এই ধরনের টিপিক্যাল কিছু রিব নসিং থাকে, রিবের নিচে নসিং থাকে। আরেকটা জিনিস হলো ফিগার অফ 3 সাইন আমরা খুঁজি, যে ফিগার অফ 3 সাইন পাওয়া যায় কিনা। তাহলে ফিগার অফ 3 সাইন বা রিব নসিং যদি থাকে, তখন আমরা কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা আমরা ইয়ে করি। যে ফিগার অফ 3 কেন হয়, এই কোয়াক্টেশনের জন্যই নিচের পার্টটা আর উপরের পার্ট মিলে ফিগার অফ 3 এর মতো দেখা যায়। আর দেখেন রিব নসিং থাকে, ফিগার অফ 3 সাইন, হিয়ার ফিগার অফ 3, রিব নসিং। যেমন এই যে এখানে দেখেন দিস ওয়ান ইজ দ্য কোয়াক্টেশন, এখানে 3 এর উপরের পার্ট, এখানে 3 এর নিচের পার্ট, দিস ইজ ফিগার অফ 3। আর এখানে যে রিব নসিং, রিব নসিং। তাহলে এরকম এর সাথে আপনার দেখবেন যেহেতু হাইপারটেনশন থাকে, তার কার্ডিওমেগালি থাকে, অনেক সময় লেফট ভেন্ট্রিকুলার টাইপ অফ কার্ডিওমেগালি আমরা পাই। তাহলে কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টার এক্সরে যদি পাওয়া যায়, এ দিয়ে দিবে পরীক্ষা। তাহলে কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা
on chest X-ray present with irregular notching of the inferior margin of the posterior rib resulting from collateral flow through dilated and falsetile intercostal arteries. Intercostal arteries যেটা আপনার ডাইলেটেশনের জন্য রিব নচিং সাথে এবং ফালসেটাইল নেচারের জন্য রিব নচিং। আর থ্রি সাইন ইজ হাইলি মানে পেনিট্রেটিং চেস্ট এক্সরে যদি আপনি করেন, পেনিট্রেটিং ভিউ আমরা যেটা করি, পেনিট্রেটিং ভিউ করলে থ্রি সাইনটা ভালো বোঝা যায়। হার্ট এনলার্জ করতে পারে হাইপারটেনশনের কারণে। তারপর অ্যাওর্টিক নাকেল নেস্ট প্রমিনেন্ট আর ইনকনস্পিসিয়াস থাকতে পারে কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। নেক্সট হলো যে কমপ্লিকেশন, যে কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার করতে পারে, যে রোগী কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারপর পালস কেমন থাকবে, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু হয় এখান থেকে। আপনি যে এক্সামিন করলে কি পাবেন, কোয়ার্টেশন অফ দ্য এক্সরে তো যেমন থাকে, আপনার শর্ট কেস থাকলেও আপনাকে বলবে যে এক্সামিনেশন অফ দ্য পালস এক্সামিন করার জন্য বলে। এখানে আমরা আবার কমপ্লিকেশন কি হতে পারে কোয়ার্টেশন অফ দ্য, যেমন একটা হচ্ছে হাইপারটেনশন এন্ড ইটস কমপ্লিকেশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যে জায়গায় আপনার কোয়ার্টেশন টোকেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রাপচার অফ দ্য কোয়ার্টেশন সাইট, dissecting aneurysm of the aorta, subarachnoid hemorrhage. 5 to 10% কেসে ভেরি aneurysm associated থাকে কোয়ার্টেশন অফ দ্য aortaর সাথে, যার জন্য এদিকে হাইপারটেনশন, ভেরি aneurysm, আপনার হেমোরেজিক সিভিটি হওয়ার সম্ভাবনা বা সাবারাকনয়েড হেমোরেজ যেটা, আর হলো বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকে কোয়ার্টেশন অফ দ্য aortaর সাথে। এবং এই কোয়ার্টেশন অফ দ্য aorta রোগীদের আবার দেখবেন অ্যাওর্টিক বাল্বের অ্যাওর্টিক রিগেরজিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস থাকতে পারে due to bicuspid aortic valve. Next হলো অ্যাসোসিয়েশন কি থাকে, যেমন কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টার সাথে কিছু অ্যাসোসিয়েশন থাকে। অ্যাসোসিয়েশনের ভিতরে হলো বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, ভিএসডি, পিডিএ, তারপর এনিউরিজম অফ সার্কেল অফ উইলিস ইন ফিমেল, টার্নার সিন্ড্রোম, অকেশনালি মারফান সিন্ড্রোমও থাকতে পারে। টার্নার সিন্ড্রোম কিন্তু থাকে ফিমেলের ক্ষেত্রে কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। তাহলে অ্যাসোসিয়েশন পরীক্ষা জিজ্ঞাসা করে যে কোয়ার্টেশন অ্যাওর্টার সাথে কি কি আপনার থাকতে পারে, তখন এই আনসারটা দিয়ে দিবেন, দিলে মোটামুটি পাস। নেক্সট হলো ডেক্সটোকার্ডিয়া। দেখেন ডেক্সটোকার্ডিও এক্সরে যদি থাকে পরীক্ষা দিবে। ডেক্সটোকার্ডিয়া তো খুব সহজ বোঝার, তবে ডেক্সটোকার্ডিয়া দেখলে ফান্ডিং গ্যাস কোথায়, লিভার কোথায় বুঝতে হবে না। এখন শুধু ডেক্সটোকার্ডিয়া যেটা আমরা বলি, যখন ফান্ডিং গ্যাস লেফট সাইডে থাকবে, লিভারটা রাইট সাইডে থাকবে। যেমন আমরা যদি এই ফিগারটা দেখি, ডান দিকেরটা খেয়াল করেন, ডান দিকে ফান্ডিং গ্যাস লেফট সাইডে আছে, লিভার কিন্তু রাইট সাইডে আছে। তাহলে সে এক ডেক্সটোকার্ডিয়া, একে টু ডেক্সটোকার্ডিয়া, এখানে কোনো ডিফারেন্স নেই, এখানে অন্য কোনো সমস্যা নেই, মানে ডেক্সটোকার্ডিয়া। আর এখানে দেখেন সে ডেক্সটোকার্ডিও আছে, তার সাথে কিন্তু ফান্ডিং গ্যাস চলে আসছে আপনার রাইট সাইডে, লিভার চলে গেছে লেফট সাইডে। দ্যাট মিনস অর্গানগুলো ঘুরে গেছে সব। তাহলে একে আমরা বলি সাইটাস ইনভার্সাস, উইথ ডেক্সটোকার্ডিয়া। আর এটা হলো সাইটাস ইনভার্সাস উইথ আর ডেক্সটোকার্ডিয়া বলা লাগে না, কারণ ডেক্সটোকার্ডিয়া থাকবে ইনভার্সাস যখন। আর এখানে হলো সাইটাস সোলিটাসের সাথে ডেক্সটোকার্ডিয়া, তাই তো। তাহলে অ্যাক্সেস পিউ ভিউ শোয়িং দ্য হার্ট শিফটেড টু দ্য রাইট সাইড এবং ফান্ডিং গ্যাস অন দ্য রাইট সাইড, লেফট হোম অফ দ্য ডায়াফ্রাম রেইজ ডিউ টু দ্য লিভার অন দ্য লেফট সাইড, সাইটাস ইনভার্সাস। তাহলে আমরা এটা একটা সাইটাস ইনভার্সাস এক্সরে পেলাম। আর যদি দেখি হার্ট ইজ অন দ্য রাইট সাইড অফ দ্য চেস্ট, আদার ভিসেরা রিমেনিং অন দ্য ইউজুয়াল সাইড, তাহলে আমরা এটা কি করলাম যে ডেক্সটোকার্ডিয়া, যেমন আগের ছবির দিকে যদি আমরা থাকি, দিস ইজ ডেক্সটোকার্ডিয়া। নেক্সট হলো আপনারা জানেন যে কাটারজিনাস সিন্ড্রোম একটা জিনিস আছে, আপনারা জানেন কাটারজিনাস সিন্ড্রোম, সেখানে ডেক্সটোকার্ডিয়া থাকে, তার সাথে ব্রঙ্কিকটেসিস থাকে। আর ফ্রন্টাল সাইনোসাইটিস বা ফ্রন্টাল সাইনাস যদি এজেনোসিস থাকে, তখন আমরা তাকে বলি এই তিনটা কম্পোনেন্ট যদি একত্রে থাকে, তাহলে ডেক্সটোকার্ডিয়া যদি আপনি পান, আপনি কিন্তু খুঁজতে হবে ব্রঙ্কিকটেসিস সাইন আছে কিনা, মানে লাংসের দিকে তাকাইতে হবে, ব্রঙ্কিকটেসিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আর ফ্রন্টাল সাইনাস তো আর এই এক্সের সাথে নাই, পরে করতে হবে আর কি।
নেক্সট হলো শুধু কার্ডিওমেগালির অনেক সময় এক্সরে থাকে, যে কার্ডিওমেগালি আমরা জানি মাল্টিপল ভালভুলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস, শান্ট অ্যানোমালিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, হাইপারডাইনামিক সার্কুলেশন, এনিমিয়া, প্রেগনেন্সি, এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখবেন যে এক্সরে হার্ট বড় থাকতে পারে। এখন কিভাবে আমরা কার্ডিওমেগালি অ্যাসেস করবেন? তাহলে কার্ডিও থোরাসিক রেশিও শুড বি লেস দেন হচ্ছে 0.55 অন PAVU, দ্যাট মিনস A প্লাস B বাই C আপনার হচ্ছে লেস দেন 0.55, A প্লাস B যদি C দিয়ে ভাগ করেন তাহলে লেস দেন 0.55, আর কার্ডিওথোরাসিক রেশিও মোর দেন 0.55 সাজেস্টিভ অফ কার্ডিওমেগালি ইন অ্যাডাল্ট, আর যদি হচ্ছে মোর দেন হচ্ছে যদি আপনার 0.5 0.6 যদি হয় তাহলে হচ্ছে কার্ডিওমেগালি নিউবর্ন। তাহলে কার্ডিওথোরাসিক রেশিও নর্মালি থাকবে হচ্ছে আপনার লেস দেন 0.55। যদি মোর দেন 0.55 হয় তখন আমরা তাকে বলবো যে দিস ইজ এ কেস অফ কার্ডিওমেগালি ইন অ্যাডাল্ট। যেমন এখানে আমরা কার্ডিওমেগালি পাচ্ছি, এখানেও কার্ডিওমেগালি পাওয়া যাচ্ছে, হার্ট এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার। নেক্সট হলো প্রোস্টেটিক হার্ট বাল্ব। প্রোস্টেটিক আমাদের কেন যেমন প্রোস্টেটিক হার্ট বাল্ব থাকলে আমরা মানে যেটা আছে না যে বাল্বে ওই নিছিলাম না অনেক টাকা লাগে মাইটাল পজিশন না অ্যাওর্টিক পজিশনে বাল্বটা, সেটা আমাদের তারপরে কখনো কখনো যেমন 3টা বাল্ব থাকতে পারে, এখন কোনটা মাইটাল, কোনটা অ্যাওর্টিক, কোনটা ট্রাইগ্যাসপিড, আবার কখনো কখনো 4টা বাল্ব থাকতে পারে না, এরকম তো জটিল অবস্থা, 4টা বাল্ব, এখন কোনটা কোন বাল্ব সেটাও বের করার সিস্টেম আছে প্রস্টেটিক বাল্বে। তবে আমাদের দেশে এত বাল্ব তো রিপ্লেসমেন্ট হয় না, আমাদের সাধারণত সিঙ্গেল বাল্ব, ডাবল বাল্ব, বড় জোর ট্রাইকাসিড বাল্ব রিপেয়ার করা হয়। তাহলে এখন দেখেন আমরা কিভাবে আমরা বুঝবো কোনটা কি ধরনের বাল্ব। showing the wire in the sternum, wire in the sternum indicating the sternotomy, মানে যদি কোনো রোগীর ভাল্ব লাগে তো স্টেনোটমিতে লাগে, স্টেনোটমি ওয়্যার থাকবে, তবে কিছু ক্ষেত্রে স্টেনোটমি ওয়্যার ছাড়াও ভাল্ব থাকতে পারে। নেক্সট ফরেন indicating the prosthetic heart valve, ফরেন বডি আমরা পাওয়া যাচ্ছে যেটা মনে হচ্ছে যেন প্রোস্টেটিক হার্ট ভালভের মতো। তখন আমরা কি করি, এই লাইন ড্রয়িং ফ্রম দ্য রাইট কার্ডিওফ্রেনিক টু বিলো দ্য লেফট এট্রিয়াম, রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল থেকে রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ দ্য রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বিলো দ্য হাইলাম, লেফট হাইলামের নিচ পর্যন্ত আমরা কি করে লাইন ড্র করব। এই লাইনের উপরে যদি কোনো ফরেন বডি পাই আমরা ভালভের মতো, তাকে আমরা বলবো অ্যাওর্টিক ভালভ, প্রোস্টেটিক অ্যাওর্টিক ভালভ। নিচে যদি আমরা পাই বলবো প্রোস্টেটিক মাইট্রাল ভালভ, প্রোস্টেটিক মাইট্রাল ভালভ। তারপরে আসেন ইন ল্যাটারাল ভিউ, এটা হচ্ছে এপি ভিউতে। ইন ল্যাটারাল ভিউ এ লাইন ড্রয়িং ফ্রম দ্য হাইলাম টু দ্য লোয়ার এন্ড অফ দ্য স্টার্নাম, আসেন আমরা একটা লাইন ড্র করি ল্যাটারাল ভিউ, এটা হচ্ছে লোয়ার অফ দ্য স্টার্নাম পর্যন্ত যদি আমরা একটা লাইন ড্র করি হাইলাম থেকে শুরু করে, এই লাইনের উপরে যদি কোনো বাল্ব থাকে তাকে আমরা বলি অ্যাওর্টিক বাল্ব, তার নিচে যে বাল্ব থাকে তার নাম হচ্ছে মাইট্রাল বাল্ব। তাহলে অনেকটা সহজ কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবেন। তাহলে in the lateral view a line drawing from the hilum to the lower end of the sternum, above one is the aortic and below one is the mitral valve। তাহলে এখানে পরিষ্কার। তাহলে এই ক্ষেত্রে দেখেন শুধু এখানে ভালভ দুইটা না, দুইটা ভালভও আছে, তার সাথে আবার একটা কি আইসিডি আছে। আইসিডি দুইটা কয়েল থাকে আপনারা জানেন, এটা হচ্ছে এসবিসি কয়েল, এটা আরবি কয়েল। এসবিসি এবং আরবি কয়েল যদি এরকম থাকে, আর এরকম যদি একটা জেনারেটর থাকে এরকম মোটা টাইপের বড়, তাহলে ওটার নাম হচ্ছে কি আইসিডি।
তাহলে আইসিডিও আছে সাথে, একটা থাকলে আপনাকে সবাই ভালো লাগবে। আইসিডি ইনসিটু উইথ দুটো ভালভ রিপ্লেসমেন্ট করা আছে, একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ আর একটা হচ্ছে মাইট্রাল ভালভ। তাহলে এখানে হচ্ছে আপনি দেখেন তিনটা ভালভ আমরা এখানে পাচ্ছি, যে অ্যাওর্টিক ভালভ, মাইট্রাল ভালভ আর দিস ওয়ান হচ্ছে ট্রাইকাসিড। এখন আমরা কিভাবে ভালভ, চারটা ভালভ বা তিনটা ভালভ আপনারা একটু মিউট থাকেন, মিউট থাকলে তো বুঝতে সুবিধা হয়। নেক্সট হলো যে দেখেন আমরা যদি ল্যাটারাল ভিউতে আসি, ল্যাটারাল ভিউতে সবচেয়ে ইজি আমরা ডিফারেন্সিয়েট করা, যে আমরা প্রথমে বললাম লোয়ার এন্ড অফ দ্য স্টারনাম থেকে হাই ল্যাম্প পর্যন্ত একটা লাইন ড্র করলাম। আরেকটা লাইন যদি আমরা একেবারে মিড বরাবর যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে আমরা দেখবো যে আপার যে কোয়াড্রেন্টটা এবং আপার অ্যান্ড টুয়ার্ডস দ্য হচ্ছে আপনার লেফট সাইড, সেখানে হলো অ্যাওর্টিক ভালভ, and upper and the right the pulmonary valve, so lower and the right mitral valve, lower and the left tricuspid valve। তাহলে এইভাবে আমরা পজিশনিং ঠিক করতে পারবো যে কোনটা কোন পজিশনে ভালভ। এখন আসেন ভালভ ইম্পর্টেন্ট না, আপনি তো এটা বলতেই পারবেন দেখে যে এটা পশ্চিম দিকে একটা ভালভ আছে, হয় মাইট্রাল না অ্যাওর্টিক, যে কোনো একটা কিছু হবেই। নেক্সট যে প্রশ্নর বন্যা বয়ে যাবে, সেই প্রশ্নগুলি আপনি যদি ট্যাকেল দিতে পারেন আপনার পাস হবে, পাস হবে না। এখন প্রস্থেটিক ভালভ যদি এরকম একটা এক্সরে দেয়, এক্সরে দিয়ে আপনাকে প্রশ্ন হাজার খানিক প্রশ্ন আপনি করতে থাকবেন। যেমন এই এক্সরেটা দেখেন, শুধু প্রস্থেটিক ভালভ বললে হবে না, উপরে একটা অ্যাওর্টিক, নিচে একটা মাইট্রাল, তার সাথে কিন্তু আবার একটা ডুয়েল চেম্বার পেসমেকার লাগানো আছে। তাও দেখেন ডুয়েল চেম্বার পেসমেকার যেটা ভেন্ট্রিকুলার আরবি, সেটা হচ্ছে সেপ্টাল পেসিং এ দেওয়া, আর এটা হচ্ছে রাইট এট্রিয়ামে। তাহলে সেপ্টাল পেসিং, রাইট এট্রিয়াল পেসিং, ডুয়েল চেম্বার পেসমেকার উইথ হচ্ছে আপনার কি অ্যাওর্টিক এন্ড মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করা আছে। এখন আসেন ভালভ থেকে অনেক ধরনের প্রশ্ন, প্রস্থেটিক ভালভ থেকে। প্রস্থেটিক ভালভ কত ধরনের আছে, প্রস্থেটিক ভালভ কোনটা কার জন্য সুইটেবল, তারপর প্রস্থেটিক ভালভ লাগালে কি কমপ্লিকেশন হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্নের শেষ নেই। আমি শুধু কমপ্লিকেশনটা একটু বলতে চাচ্ছিলাম, কি কি হয়, থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হতে পারে, ভালভ প্রাইমারি ভালভ ফেলিউর, ভালভ লাগানোর পরেই মোটামুটি অপারেশন করার পরেই দেখা গেল আর ভালভ কাজ করে না, রোগী মরে গেল। তারপর ভালভ লিকেজ হতে পারে, যেটা প্যারাভালভুলার লিকেজ আমরা বলি। প্যারাভালভুলার লিকেজ কিভাবে বুঝবেন, অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করার পর যদি অ্যাওর্টিক এরিয়াতে যদি আপনি ডায়াস্ট্রিক মারমার পান, আর্লি ডায়াস্ট্রিক মারমার, দ্যাট ইজ অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার, দ্যাট ইজ অ্যাওর্টিক ভালভ লিকেজ। মাইট্রাল ভালভ এরিয়াতে আপনার ভালভ লাগাইলেন কিন্তু তার ক্ষেত্রে আপনার পাচ্ছেন প্যানসিস্টোলিক মারমার, মানে তাহলে মাইট্রাল ভালভ লিকেজ। তাহলে লিকেজ বের করা খুব সহজ। আর হলো বাই দি ইকোকার্ডিওগ্রাফি। প্রাইমারি ভালভ ফেলিউর অ্যাসেসমেন্ট করে কিভাবে, বাই দি ইকোকার্ডিওগ্রাফি, খুব সহজ। ডিএসেন্স অফ দ্য ভালভ ফ্রম দ্য সাইড, যে সাইডে ভালভ লাগানো হয়েছে ওখান থেকে ভালভ ছুটে যাচ্ছে, স্টেজ দিস কিন্তু খুলে যাচ্ছে। ভালভ অবস্ট্রাকশন বাই দ্য থ্রম্বোসিস, দ্য কমন কমপ্লিকেশন, যে দেখবেন যে ভালভ ঠিকই কাজ করতেছে, হঠাৎ করে ভালভের কোনো ফ্লো নাই, হঠাৎ করে পেশেন্ট ফেলিউর, হাইপারটেনশন, শক নিয়ে চলে আসছে। এক নম্বর ডায়াগনোসিস হলো ভালভ থ্রম্বোসিস, কি ডায়াগনোসিস বাই ইকোকার্ডিওগ্রাম। ট্রিটমেন্ট কি, বাই দি স্ট্রেপ্টোকাইনেজ, পিপমোলাইটিক এজেন্ট দিবেন, থ্রম্বোলাইসিস করে দিবেন, ভালভ ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে কি মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়া, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য কমন কমপ্লিকেশন অফ দ্য প্রস্থেটিক বা মেটালিক ভালভ। হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে, আর বেশি সব ভেঙে যায়। তারপরে ইন টিস্যু ভালভ, টিস্যু ভালভের ক্ষেত্রে হলো আরেক ঝামেলা, সেটা হলো পারফোরেশন, রাপচার, ডিজেনারেটিভ চেঞ্জেস ডিউ টু ক্যালসিয়াম ডিপোজিশন। ডিজেনারেশন হওয়া শুরু হয়, এটা হচ্ছে ডিজেনারেটিভ। ফরেন ম্যাটেরিয়ালস, এই সমস্ত ম্যাটেরিয়ালসে কি হয় আপনারা জানেন, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়, ক্যালসিফিকেশন হয়, ফাইব্রোসিস, পারফোরেশন, রাপচার, ডিজেনারেশন হয়, ডিজেনারেশন হয়, টিস্যু ভালভ নষ্ট হতে থাকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তাহলে এগুলো হচ্ছে কমন কমপ্লিকেশন। এই কমপ্লিকেশন গুলো অ্যাটলিস্ট যেন বলতে পারেন পরীক্ষায় জিজ্ঞাসা করলে। নেক্সট হচ্ছে আপনার পার্মানেন্ট পেসমেকার। পার্মানেন্ট পেসমেকার আপনারা দেখবেন এক্সরে তো থাকেই। ক্লিন কাট পার্মানেন্ট পেসে সিঙ্গেল চেম্বার থাকতে পারে, ডুয়েল চেম্বার থাকতে পারে, এপি ভিউ থাকতে পারে, ল্যাটারাল ভিউ থাকতে পারে। এমনকি আগের একটা পেসমেকার লিড এখান থেকে লাগানো আছে, নতুন করে এখানে লাগানো আছে, মানে আগেরটা আপনার টাইম পার হয়ে গেছে, তার সাথে সাথে লিড নষ্ট হয়ে যাওয়ার জন্য নতুন করে আবার লিড এবং পেসমেকার লাগানো লাগছে, এরকমও পেসমেকার লাগানো থাকে। তাহলে এখানে তো পরিষ্কার যে এখানে একটা দেখেন, আর যেটা হচ্ছে রাইট এট্রিয়াল লিড, এখানে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার, তাও সেই লিডটা হচ্ছে সেপ্টাল পেসিং এ দেওয়া আছে। তাহলে পরিষ্কার
এবং এটা হচ্ছে পেসমেকার পালস জেনারেটর, আপনারা জানেন। এখানেও দেখেন দুইটা লিড কানেকশন দেওয়া আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ডুয়েল চেম্বার পেসমেকার, তাই তো? ডুয়েল চেম্বার পেসমেকার, এগুলো হচ্ছে ডুয়েল চেম্বার পেসমেকার। উপরে এটিএল, নিচে ভেন্টিকেল, এটিএল ভেন্টিকেল লিড। এখন পেসমেকার দিলে পেসমেকারের বহু প্রশ্ন, সিঙ্গেল চেম্বার কোথায় লাগাবেন, ডুয়েল চেম্বার কোথায় লাগাবেন, কমন ইন্ডিকেশন কি, কোন রোগীকে লাগাইতে দেখছেন, তারপর কমপ্লিকেশন কি হয় পেসমেকারের, মানে হাজারখানিক প্রশ্নের বন্যা বয়ে যাবে যে পেসমেকার কিভাবে আপনি এই সমস্ত এগুলো মোটামুটি ভালো মতো পড়ে দিতে হবে। তো এই জন্য যদি এক্সরে থাকে, এক্সরে রিলেটেড সাথে সাথে প্রশ্ন করা শুরু করে দিই। ইন্ডিকেশন কি আমরা জানি, এগুলো আপনারা সবাই জানেন, এখন সব মুখস্থ। কমপ্লিট হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি এভি ব্লক উইথ সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া, বাইফেসিকুলার ট্রাইফেসিকুলার ব্লক উইথ ইন্টারমিটেন্ট কমপ্লিট হার্ট ব্লক অ্যাসোসিয়েটেড উইথ সিমটোমেটিক or type 2 second degree AV block, sinus node dysfunction, যেটা আপনার অ্যাক্সেলরাল ডিজিজ আপনারা বলেন, hypersensitive carotid sinus and the neurocardiac syndrome, তারপর hypertrophic cardiomyopathy, dilated cardiomyopathy। সুতরাং এই সমস্ত কন্ডিশনগুলোতে আপনারা পেসমেকার লাগিয়ে থাকেন। পেসমেকার লাগানোর পর কি সমস্যা হয়? হেমাটোমা, যেখান দিয়ে আপনার কাজ করতেছেন, হেমাটোমা, হিমোথোরাক্স, লিড ডিসলসমেন্ট, পকেট ডিসকমফোর্ট, তারপরে ডায়াফ্রামেটিক স্টিমুলেশন, এক্সি ব্লক এন্ড দ্য ইনফেকশন, এক্সি ব্লক হতে পারে। ফেলিউর টু ক্যাপচার, ক্যাপচারই হচ্ছে না, পেছনে লাগিয়ে আসছেন ভালো, পরের দিন দেখেন কোনো ক্যাপচার নেই। লিড ডিসলোকেশন, এক্সি ব্লক, ড্রাগ কারণে মার্কেট ইনফাকশন, কানেক্টর ফ্র্যাকচার অথবা ইনসুলেশন ডিফেক্ট। পেসমেকার সিন্ড্রোম ডেভেলপ করতে পারে, যেটা অর্থোপেডিক হাইপারটেনশন, নিয়ার সিনকোপ, ফ্যাটিগ, এক্সেসিভ ইন্টারেস্ট, ম্যালিস, উইকনেস, কাফ, অ্যাওয়ারনেস অফ দ্য হার্টবিট, চেস্ট ফুলনেস, নেক ফুলনেস, হেডেক, চেস্ট পেইন, এই ধরনের কমপ্লেন আপনি নিয়ে আবার ব্যাক করতে পারে। কার্ডিয়াক পারফোরেশন হয়ে যেতে পারে লিডের জন্য। তারপর হচ্ছে ভেনাস থ্রম্বোসিস, সুপিরিয়র ভেনা কাভাল সিন্ড্রোম আর থ্রম্বোসিস অফ দ্য সুপিরিয়র সাবক্লাভিয়ান ভেইন উইথ ইপসিলেটার আর্ম সোয়েলিং, আর্ম ফুলে গেল, হাত মোটা হয়ে গেল, যে হাতের ভিতরে আপনি পেসমেকার লাগালেন। ওন ডিহেসেন্স, যেখানে জেনারেটর লাগাইছে ওন ফাঁক হয়ে গেছে, স্কিন ইরোশন, লুজ স্ক্রু লুজ করে লাগাইছেন, পেসিং হচ্ছে না। তারপর হচ্ছে কি টয়েডলার সিন্ড্রোম, টুইস্টিং অফ দ্য এন্টার পেসমেকার সিস্টেম, অনেক সময় রোগীরা করে ফেলে। নেক্সট হলো আইসিডি, যে আইসিডি হতে ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। এটা সম্পর্কে আপনারা জানেন যে ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর ইজ স্মল ইলেকট্রনিক ডিভাইস ইজ কানেক্টেড টু দ্য হার্ট। ইট ইজ ইউজ টু কন্টিনিউয়াসলি মনিটর, হার্টকে মনিটর করে, অ্যান্ড হেল্প রেগুলার পটেনশিয়াল ফাস্ট অ্যান্ড দ্য লাইফ থ্রেটিং ইলেকট্রিক্যাল প্রবলেম অফ দ্য হার্ট। আপনারা জানেন বিটি এবং বিএফ এর ক্ষেত্রে সাধারণত এটা লাগানো হয়, এই ধরনের মেশিন। Patient with ischemic heart disease and LVF যদি less than equal to 40%, non-sustained VT যদি থাকে, inducible VT or atrial ventricular fibrillation by the electrophysiology study, this one is a class 1 indication for the ICD implantation. এটা জিজ্ঞাসা করবে, বলতে হবে। আর আইসিডি আপনারা জানেন সাধারণত বাম দিকে জেনারেটর লাগানো থাকে, ডান দিকে আইসিডি লাগানো হয় না। জেনারেটর থাকে বাম দিকে, আর হচ্ছে শকিং কয়েল একটা থাকবে এসবিসি তে সুপিরিয়র ভেনা কাভা, আর একটা থাকবে হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকেল। এই বরাবর শক দিবে, যাতে এমন ভাবে শক দিতে পারে যেন হার্টটা মাঝখানে থাকে, এবং শক দিলে যেন সে ডিপোলারাইজ হয়ে যেতে পারে। নেক্সট হলো কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। আপনার জানেন সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি হ্যাজ রেপিডলি ইভলভ as a standard therapy for the heart failure patient with ventricular conduction delay. যদি হার্ট ফেলিওর পেশেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট করছেন, কোনো কাজ হচ্ছে না, সাথে যদি ভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট থাকে, সেই রোগীদের ক্ষেত্রেই আপনার সিআরটি লাগানো হয়। আপনারা জানেন সিআরটি কখন লাগায়, যেমন হার্ট ফেলিওরের সাথে এনওএস ফাংশনাল ক্লাস যদি মোর দেন ইকুয়াল টু 2 থাকে, মানে ফাংশন 2 এর উপরে যদি আপনার সিমটম থাকে, এবং ইএফ যদি হচ্ছে 35 বা 35 এর নিচে যদি থাকে, কিউআরএস ডিউরেশন যদি মোর দেন 130 মিলিসেকেন্ড হয়, আর ক্লাস 1 এসে মোর দেন 150 মিলিসেকেন্ড, এবং এলবিবি যদি থাকে, এই ইনজেকশন ফ্র্যাকশন কম, হার্ট ফেলিওর রোগী ম্যাক্সিমাম মেডিকেল ম্যানেজমেন্ট কোনো কাজ হচ্ছে না, কিউআরএস ডিউরেশন যদি হচ্ছে মোর দেন 150 মিলিসেকেন্ড, এলবিবি থাকে, দিস ইজ দ্য ক্লাস 1 ইন্ডিকেশন ফর দ্য কি আইসিডি ইমপ্লান্টেশন। বাকিগুলোর দরকার নেই, আমাদের ক্লাস 1টাই বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আসেন হচ্ছে তাহলে মোস্ট রিসেন্ট গাইডলাইন on the heart failure gives a class 1 indication with the level of evidence A for the patient with symptomatic heart failure on ejection fraction less than equal to 30%, despite optimum medical management, LVVV, and the QRS duration more than equal to 150 millisecond. R class 1B হচ্ছে in a patient with LVV with QRS duration 130 থেকে 149 পর্যন্ত। এর ভিতরে হইলে আপনি
এই সিআরটি লাগাবেন। সিআরটি এক্সরে থাকে, এক্সরেতে আপনাকে প্রশ্ন করবে, তাহলে এক্সরেতে আপনি কিভাবে বুঝবেন? এখানে দেখবেন কি সুন্দর 3টা তারের 1 2 3 তিন তারওয়ালা যে মেশিন, তার নাম হলো আপনার সিআরটি। এক তার থাকে কোথায়? আর এ লিড, আর এতে। আরেক তার কোথায়? আরবিতে থাকে, এই যে আরবিতে। আরেক তার কোথায়? লেফট ভেন্ট্রিকেলে। কেমনে লেফট ভেন্ট্রিকেলে ঢোকায়? করোনারি সাইনাস দিয়ে ঢোকায়। এই যে রাইট এট্রিয়াল লিড, রাইট ভেন্ট্রিকুলার লিড, তারপর আরবি করোনারি সাইনাস লিড, করোনারি সাইনাস লিড। তাহলে এরকম যদি 3টা লিড থাকে, আবার শকিং কয়েল আছে দেখেন, সিআরটি ডি, মানে এখানে শকিং কয়েল, এখানে শকিং কয়েল। তাহলে এই ধরনের যদি আপনি দেখেন এক্সরেতে, তখন আপনি চোখ বন্ধ করে বলবেন এটার নাম হলো সিআরটি। তখনই চোখ বন্ধ করে প্রশ্ন করবে, সেই প্রশ্ন হলো যে কখন লাগাবেন, কেন লাগাবেন, এগুলো বলে দিবেন। বলে দিলে পরীক্ষা পাস। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আপনারা কি সবাই কি এনআইসিবিডির স্টুডেন্ট? না স্যার, ওই ন্যাশনাল হার্ট কমিশন আছে স্যার। হ্যাঁ, এক্সরে আরো আছে বুঝছেন। আর মানে এগুলো আরো কিছু এক্সরে আছে, আর একটা ক্লাস হলে হয়তো এগুলো শেষ করা যাবে। আর এতগুলো বললে মাথায় কিছু ধরবে না, বুঝছেন তো, মাথা নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি বুঝতে পারছেন তো না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, প্রথমে হইলো আপনার এক্সরেতে হলো পরীক্ষায় আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে জিনিসটা কি, তারপরে শুরু হবে আপনার প্রশ্ন। যদি চিনতে না পারেন প্রশ্ন নাই, আপনার সবচেয়ে ভালো। চিনতে না পারলে কোনো কোশ্চেন নাই, কিন্তু চিনতে পারলে প্রশ্ন আছে, আর প্রশ্নের জবাব দিতে পারলে পাস, নাকি? স্যার, পেসমেকার, আইসিটি অথবা সিআরটি স্যার, এই 3টা স্যার ডিভাইসের ক্ষেত্রে লিড ছাড়া স্যার শুধু ডিভাইস মেশিন দেখে আইডেন্টিফাই করার কোনো উপায় আছে কিনা স্যার এক্সরেতে? ডিভাইস মেশিন তো ছেলে আপনার সিআরটি মেশিন বড় হয়, অনেক বড় হয়। হ্যাঁ, আবার ওখানে মেশিনে তো বললামই আমি, কি সুন্দর দেখালাম না। যদি পেসমেকার হয়, পেসমেকারের ওখানে দেখবেন 1 অথবা 2 দুইটা থাকে না, 2টা পোর্ট থাকে। আর সিআরটির ক্ষেত্রে 2টা পোর্ট, কিন্তু শকিং কয়েল থাকে। তারপরে হচ্ছে আপনার যেটা হলো সিআরটির ক্ষেত্রে হলো 3টা পোর্ট থাকে, আইসিটির ক্ষেত্রে 2টা পোর্ট আর শকিং কয়েল থাকে। আর সিআরটি আর হলো আইসিটি হলো আপনার জেনারেটরটা অনেক বড় হয়। সেটা বললাম স্যার, ইনকেস যদি সিআরটি তে স্যার 3টা পোর্ট যদি স্যার একটা যদি মিস হয়ে যায়, তখন তো স্যার বলে ফেলবো স্যার আইসিটি স্যার। কেন? নিচে লিড আছে না, সিআরটি তো আপনার শকিং কয়েল ছাড়া সিআরটি কোনোদিন হবে না। স্যার আইসিটি তে শকিং কল থাকে স্যার, 2টা শকিং কল থাকে। কিন্তু ওই যে ভেন্টিকুলার লিড তো বোঝা যায়, যে যেটা করোনারি সাইনাসে থাকে। জি স্যার। করোনারি সাইনাসে থাকে, ওটা বোঝা যায় তো। করোনারি সাইনাসের লিডটা আপনি ভালো মতো দেখবেন এক্সরে, আর যে এক্সরেতে করোনারি সাইনাসের লিড বোঝা যাবে না, ওই এক্সরে আপনাকে দিবে না তো। না স্যার, এগুলো এক্সরে দেখছিলাম স্যার, বোঝা যাচ্ছে না স্যার। তাই? তাহলে এক্সরে কোয়ালিটি ভালো না তাহলে। এবং এটা হচ্ছে যে পরীক্ষা ডিল করে, কন্ডাক্ট করে, পরীক্ষা কন্ডাক্ট করে কে এখন আপনাদের? জি স্যার। আপনাদের পরীক্ষা কন্ডাক্ট করে কে? মানে রেজিস্ট্রারে? জি স্যার, রেজিস্ট্রারে স্যার। হ্যাঁ, ওই রেজিস্ট্রারদের সাথে একটু বলবেন যে ধরেন এক্সরে যেগুলো ভালো বোঝা যায় না, বোঝা যায়, ওই এক্সরে গুলো দিলে ভালো। কারণ হচ্ছে কি, আপনার তো যারা স্টুডেন্ট, এখন যেটাতে কিছুই বোঝা যায় না ওইটা দিয়ে লাভ কি? আমি যখন ছিলাম, আমি সাধারণত এক্সরে গুলো একটা পরিষ্কার এক্সরে ছাড়া আমি দিতাম না, যেগুলো ক্লিন কাট বোঝা যায়। কারণ স্টুডেন্টরা তো ক্লিন কাট জিনিসই বুঝবে না, আর যেগুলো বোঝা যায় না সেগুলো বুঝবে কিভাবে? আপনি বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। এটা হচ্ছে আসলে ওই যে যারা পরীক্ষার সাথে থাকেন, তাদেরই দায়িত্ব হচ্ছে জিনিসগুলো আপনার পরিষ্কার জিনিসগুলো দেওয়া। আমরা সবসময় চেষ্টা করতাম ইনস্ট্রুমেন্ট গুলো যদি নষ্ট ইনস্ট্রুমেন্ট থেকে ফেলে দিতাম, দিয়ে নতুন ইনস্ট্রুমেন্ট দিতাম। এক্সরে গুলো একেবারে যেগুলো সাদা হয়ে গেছে, বোঝা যায় না, এগুলো আমরা কিন্তু রেখে দিয়ে ভালো পরিষ্কার এক্সরে নিতাম, যাতে হয় কি আপনি বেসিক নলেজটা থাকলে আপনি যেন আইডেন্টিফাই করতে পারেন যে এইটা হলো এক্সরে। তাই তো অনেক সময় দেখা যায় স্যাররাও তো এক্সরে নিয়ে চলে আসে, যার জন্য হয় কি আপনার ওই ইয়েটা পরিষ্কার এক্সরে হইলে যে কেউ, যেমন এই যে আমি যেভাবে আপনাকে বুঝিয়ে দিলাম, যেমন আপনি কি কোয়ার্টার সময়টা কিভাবে বুঝবেন, তাই না? এইচডি পেশেন্ট কিভাবে, এমএস এর পেশেন্ট, সিআরটি, আইসিডি, তারপর আরো আছে তো, তার পিডি ডিভাইস, পিডিএ ডিভাইস, বিএসডি ডিভাইস, এইচডি ডিভাইস, এগুলো আছে। কিন্তু আজকে এতগুলো পারা যাচ্ছে না, বুঝছেন তো, আরো অনেকগুলো বাকি আছে, টপ আছে। এগুলো আরেকটা ক্লাস হলে আমি বাকিটা নিতে পারবো।
তো এখন এগুলোর বেসিক তো আছে খুব সুন্দর যে কোনটা কিভাবে বোঝা যায়। এখন আপনার যদি এক্সরেটা যদি পরিষ্কার না হয় তা আমরা তো বেসিক অ্যাপ্লাই করতে পারবেন না। তখন তখন তো মুখস্থ করে আসতে হবে যে ওই এক্সরের কোনাতে যদি আর লেখা থাকে ওইটার নাম হলো সিআরটি, এই এক্সরের কোনা যদি 75 লেখা থাকে ওইটা হচ্ছে নাই। তো এভাবে মুখস্থ করতে হবে। আর কোনো কোশ্চেন? আপনি প্রশ্ন না থাকলে আজকে শেষ করে দিই না? আচ্ছা, জি ঠিক স্যার, আছে, ভালো থাকেন। তার একটু কষ্ট করে একটা ক্লাস নিয়েন স্যার, বাকিগুলো হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে এটা স্যার। আপনারা আবার একটা অ্যারেঞ্জ করেন, আমি আরেকবার জি স্যার, দেখে দিব। জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।